অবিলম্বে সাঁওতাল মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে সাঁওতাল মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর। আদো ভবন বাঁচাওয়া। আদো ভবন বাঁচাওয়া। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর। ধান তেল ধান বঙ্গা বড়ু লাই लाकचार एमन तेया आबोआ प्रतिष्ठान हेनाआ जहाँ दो भारत जाकात माजी पाला महला छाता लातार हेनाआ आबोरिन माजी बाबा को लिटे गोसाय लिटरी तेहें नवा धुई घाट तिरे 3000 साल लाहा खंजो ari ketek baca ko go agu kak tabona go doho kak tabona ko onate ari sarawin chala ko kana Bharat Jakat Maji Pana Mahal jahan dahil akil dis hudis talate adibasi ko ভাঙিয়ে দেওয়া হোক আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে। এরপর আমরা যেটা রেখেছি সাঁওতালি মিডিয়াম এডুকেশন পশ্চিমবঙ্গে চলে, সেখানে আমরা চেয়েছি এসএসসির পরিবর্তে স্পেশাল রেট চালু করা হোক। এসএসসিতে যে সমস্ত টিচাররা আমরা পেয়েছি অনেকে তারা সাঁওতালিতে পড়তে পারেন না, লিখতে পারেন না এবং বলতে পারেন না। আমরা স্পেশাল রেট বলেছি এটা স্পিকিং, রিডিং এন্ড রাইটিং ইন সাঁওতালি ইন অল সিটি এটা থাকতে হবে। তারপরে তার এলিজিবল কোয়ালিফিকেশন দেখা হোক, তার প্রথম শর্ত হোক সে সাঁওতালি এবং অলচিকিতে লিখতে পারবে, পড়তে পারবে এবং বলতে পারবে। যদি সেটা না পারে তাহলে তাকে প্রথমে ডিসকোয়ালিফাই করা হোক। নতুবা আমাদের যে সমস্ত সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে সেগুলো প্রহসনে পরিণত হবে। আমরা চাই না এই সাঁওতালি মিডিয়াম এডুকেশন আমাদের অনেক লড়াই, অনেক সংগ্রামের ফল, সেটা আমাদের অকালে ধরে যাক আমরা চাই না। তাই তাদের জন্য স্পেশাল ড্রাইভ আমরা চাইছি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অন্তত এখানে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, উনি আমাদের নাইকে ভাতা প্রচলন করেছেন। আমরা ওনাকে সবিনয়ে আবারও জানাতে চাই, জানিয়েছি আজকে মেমোরান্ডামের মাধ্যমে। আমাদের 5 জন সামাজিক প্রধান থাকেন, মাঝি বাবা, জগমাঝি বাবা, নাইকে বাবা, পারানিক বাবা এবং গোলেদ বাবা। এই 5 জনকে সমহারে তাদের সামাজিক ভাতা প্রদান করা হোক, যেমন ভাবে অন্যান্য ধর্মের লোকেদেরকে দেওয়া হয়ে থাকে। আমরা দাবি রেখেছি সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর বিভিন্ন কমিটিকে 70,000 করে টাকা দেওয়া হচ্ছে। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছি আমাদের সাঁওতাল সমাজে, আদিবাসী সমাজে বাংলা মা মরে এবং শহরায় বড় বড় ধর্মীয় অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। এই ধর্মীয় অনুষ্ঠানগুলিতে আমাদেরকেও যেন 70,000 করে টাকা দেওয়া হয়। বিভিন্ন জায়গায় এসটি সার্টিফিকেট, ফেক এসটি সার্টিফিকেটের কথা আজকে নয়, আমি 2018 সাল থেকে বলেছি ফেক এসটি সার্টিফিকেট ভরে যাচ্ছে। তখন আমাদের কিছু মানুষ আমার বিরোধিতা করেছিলেন। ভালো লাগছে তারা আজকে রাস্তায় নেমে তারা বলছেন যে ফেক এসটি সার্টিফিকেট। হ্যাঁ, আমাদের অনেক দুর্বলতা আছে। আমাদের আদিবাসী মানুষরা অনেক সময় কনভার্ট হয়েছেন, তারা কেউ মান্ডি থেকে মন্ডল হয়েছেন, হাঁসা থেকে হালদার হয়েছেন, সরেন থেকে সরকার হয়েছেন, আমার চোখের সামনে আছে। তো এসবগুলো বাদ দিলেও কিছু আছে যারা প্রকৃতপক্ষে মিথ্যাচার করে রং ইনফরমেশন দিয়ে তারা ডুপ্লিকেট আদিবাসী হয়েছেন। আমি প্রতিবাদ করেছিলাম, সেই কারণে আমরা নতুন করে আবারও দাবি তুলেছি যাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তাদের জন্য সঠিকভাবে তাদের দেখা হয় যে তারা প্রকৃতপক্ষে আদিবাসী কিনা। লাস্ট আমরা 10 নম্বর আইটেমে বলেছি ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, দিনাজপুর সহ বিভিন্ন জেলাতে আদিবাসী অধ্যুষিত এলাকায় সাঁওতালি মাধ্যমে লেখাপড়া চললেও বর্ধমান এবং বীরভূমের মতো বেশ কিছু সাঁওতাল অধ্যুষিত এলাকা আছে, সেখানে এখনো সাঁওতালি মাধ্যমে লেখাপড়া শুরু করা যায়নি। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছি দিদি আমাদের বর্ধমান এবং বীরভূমে
বেশ কিছু এলাকাতে আমাদের মানুষজন আছেন, তারা সাঁওতালি ভাষাভাষী মানুষ, তারা ভীষণভাবে আগ্রহী সাঁওতালিতে পড়াশোনা করার জন্য। সেই সমস্ত এলাকাতে যেন এই বীরভূম এবং বর্ধমান জেলাতে যেন সাঁওতালি মাধ্যম স্কুল খোলা হয়, তার জন্য আপনি এডুকেশন ডিপার্টমেন্টকে আমার জন্মপঞ্চিতে আমি জানি না আমাকে দিশম পারগানা বাবা নিত্যানন্দ হেমরথ এবং দেশ মাঝি বাবা পদ্মলোচন সরেন আমাকে কি শিষ্যত্ব দিয়ে গেছেন, আমাকে কি দিয়ে গেছেন আমি জানি না। আমার এই নামটা রবি টুডু শুনেই কেমন যেন কিছু কিছু মানুষ কেমন কেমন হয়ে যায়, আমি অবাক হয়ে যাই। বিহারে একটা দুর্ঘটনা ঘটেছে, রেলের একটা দুর্ঘটনা ঘটেছে। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তারা সকালে ভালো থাকে, কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, রবীন্দ্র টুডু কলকাতায় একটা সভা করছেন। রবীন্দ্র টুডুর সংগঠন ভারত জাতীয় মাঝি পারগানা মহল, যেটা নিত্যানন্দ হেমরম করেছিলেন, যেখানে আমাদের রাজ্য কমিটির ডাকেই সভাটা হচ্ছে, সেখানে আপনাকে রেল বন্ধ করতে হলো, আপনাকে রেল ক্যান্সেল করতে হলো। আজকে অফিস যেতে, আজকে বৃহস্পতিবার, আজকে কলকাতা সব অফিস করতে আসবেন, আপনি রেল ক্যান্সেল করলেন, তো আবার মেদিনীপুর খড়গপুর লোকাল। আগামী দিনে কি করবেন? এরপর তো আমরা মহান বিদ্রোহে যাব, এরপর তো আমরা আরো আন্দোলনে যাব, তখন কি করবেন? রেলগুলো পুরোপুরি স্টপ করে দেবেন, নাকি বিমানবন্দরের এরোপ্লেন ওড়াগুলো বন্ধ করে দেবেন? এগুলো বন্ধ করুন। আমি আদিবাসীদের দাবি নিয়ে কথা বলি। এক সাংবাদিক বন্ধুকে বলছিলেন যে আপনি তো রাজনীতি করেন, অবাক হয়ে যাবেন। হ্যাঁ করি তো, সাংবিধানিক অধিকার থেকে আমি রাজনীতি করি, নিশ্চয় করি। আমি সেই পরিচয়টা আমার সামাজিক আন্দোলন না বললেও এখানে অনেকেই জানেন আমি সেটা করতে চাই না। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, দয়া করে আমার মঞ্চে আবার ক্যামেরাটা ঘোরান, এই মঞ্চে ক্যামেরাটা ঘোরান, আর দেখুন এই মঞ্চে কারা আছেন। আমরা রাজনীতি করি অবশ্যই, আমার সমর্থক অনেক মানুষ আছেন, এটাও সত্যি, কিন্তু রবীন্দ্র টুডু একা নয়। রবীন্দ্র টুডু অনেকজনকে নিয়ে চলতে পারেন, সেটা সামাজিকভাবে যেমন, সেটা রাজনৈতিকভাবে তেমন। এখানে অনেক রাজনীতিবিদ আছেন যারা আমি দেখে সাপোর্ট করি, সমর্থন করি, অনেকে সেটা করেন। তারপরে আমরা একত্রিত, আমরা ভারত জাতীয় মাঝি পারগানা অনেকটা চাইছি। আপনি রাজনীতি যা খুশি করুন, আপনি সমাজের ব্যানারে এসে দাঁড়ান, সমাজের কথা বলুন, যেটা আমরা করছি। রাজনীতি তো করতে হবে। আমার মানুষগুলো যখন বন্ধু করে দেবো, তারা তাদের অধিকারের কথা কোথায় বলবে? তাদের অধিকারের কথা বলতে গেলে তাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেতে হবে। আমি তো এইটার জন্য খুশি। আমরা তো অনেক এমএলএ, অনেক এমপি, অনেক মন্ত্রী বানিয়েছি, তারা কেন আদিবাসীদের জন্য কথা বলতে পারে না? আর আমরা রাজনীতির সাথে যুক্ত, তারপরে আমরা সমাজের জন্য এখানে দাঁড়িয়ে কলকাতার মুখে বুক ফুটে বলতে পারি আমাদের এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই। এটাই তো ভাব। কারণ আমরা বিশ্বাস করি রাজনীতি বলুন আর যা কিছু বলুন চিরস্থায়ী নয়। যত শক্তিশালী সংগঠক হোক, চিরস্থায়ী নয়। আমি জানি আমার মাঝি বাবা যেদিন আমি জন্মেছিলাম সেদিন উনি আমার চুপ করাও করেছিলেন, উনি আমার ফেটিয়ার করেছিলেন। আমার বিয়ের দিনে দাঁড়িয়েছিলেন মাঝি বাবা, আমাকে দেখে আমার বউকে পাঠায়নি আমার বাড়িতে। আমার মাঝি বাবাকে দেখে আমার বউকে আমার বাড়িতে পাঠানো হয়েছে। আমি যেদিন মারা যাব সেদিন আমার সমস্ত কাজগুলো মাঝি বাবা করবেন। আমি মারা যাওয়ার পর পারলৌকিক ক্রিয়া সবকিছু মাঝি বাবা এবং ওই পঞ্চজন আমার করবেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এর জন্য আমার পরিবারের কেউ কোনোদিন মাঝি বাবা বা তার যে 5 জন আছেন তাদের জন্য 1 টাকা দিতে হয়নি, আর আগামী দিনেও দিতে হবে না। আমি সেই সময় দিতে বিলম্ব করি।